একটা তুলির আঁচড় দিলাম, আকাশ হলো নীল, সুখের অসুখ নিলাম তোমার চোখেতে ঝিলমিল। প্রেমের ফাঁদে পড়ুক না হয়, উড়ুক তাদের ঘুম, কৃষ্ণচূড়ায় লাল হলো এই ভালোবাসার মরশুম। মা, এটা তুমি ঠিক করনি। আমাকে না জানিয়ে এত বড় একটা সিদ্ধান্ত নিলে কি করে তুমি? কি বলতে চাইছিসটা কি? তোর জীবনের সিদ্ধান্ত আমি নিতে পারবো না? হ্যাঁ, অবশ্যই পারবে, কিন্তু তুমি তো খুব ভালো করেই জানো যে আমি কোনোদিনই বিয়ে করতে পারবো না। কেন? কেন পারবি না? শুধুমাত্র একটা লোকের অন্যায়ের শাস্তি সারা জীবন পাবো আমরা সবাই? আমার নিজের জীবনটা ধ্বংস হয়ে গেছে রিক, আমি কোনোভাবেই তোর জীবনটা শেষ হতে দেব না। বিশ্বাস করো মা, আমি তোমাকে নিয়ে বেশ ভালো আছি, আর কারোর সঙ্গে নিজের জীবনটা জড়াতে চাই না মা। প্লিজ বোঝার চেষ্টা করো। আর তাছাড়া আমার অতীত শুনে আমাকে কেউ কোনোদিনও মেনে নেবে বলে তোমার মনে হয়? হ্যাঁ রিক, কি বলতে চাইছিসটা কি তুই? কান খুলে শুনে রাখ, তুই আমার ছেলে, আমার। 10 মাস 10 দিন তোকে আমি পেটে ধরেছি। আর পিতৃপরিচয়, সেটা যদি কেউ কোনোদিন জানতে চায়, কি বলবে তুমি মা? যেটা সত্যি সেটাই বলবি। আর তোকে যে ভালোবাসবে তার তোর বংশ পরিচয়ে সত্যিই কিছু যাবে আসবে না। ভালোবাসা? ভালোবাসায় তোমার বিশ্বাস আছে মা? আছে, আছে বাবা। একটা মানুষ অন্যায় করেছে বলে ভালোবাসার প্রতি বিশ্বাস হারিয়ে ফেলবো? এমন মানুষ আমি নই। আমার কপাল খারাপ, আমার সঙ্গে অন্যায় হয়েছে বলেই তোর সঙ্গে আমি অন্যায় করব? ভাবলি কি করে? একটু বিশ্বাস রাখ আমার ওপর। পূজা মেয়েটা খুব ভালো, দেখিস তুই ভালো থাকবি। মাথা নিচু করে বসে পড়ল ঋগ্বেদ। কি করে বোঝাবে মাকে? ওর কিছুই প্রয়োজন নেই, কারো কে প্রয়োজন নেই। নিজের মনের কষ্টগুলো চেপে থাকতে থাকতে অভ্যেস করে ফেলেছে ও। নিজের দুর্বলতাগুলো কারো সামনে প্রকাশ করতে চায় না। কিন্তু সত্যি যদি ওর জীবনে কেউ এসে ওর সেই চরম দুর্বলতার জায়গাগুলো দেখে ফেলে আর তার সুযোগ নেয়, মায়ের উপরে তো কথা বলার শিক্ষাও পায়নি। একমাত্র এই মানুষটাই তো আছে ওর জীবনে। কি করে তার বিরোধিতা করবে? দীর্ঘশ্বাস ফেলে ঋগ্বেদ বলল, ঠিক আছে, যা ভালো বোঝো তাই করো, কিন্তু প্লিজ আমাকে আর এসবের মধ্যে টেনো না। কবে কোথায় কাকে বিয়ে করতে যেতে হবে বলো, চলে যাব। হ্যাঁ হ্যাঁ, নমস্কার দিদি, বলুন। বাবা, এ তো সুখবর। আমাদের কি সৌভাগ্য বলুন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ গো গিন্নি, মিষ্টি আনো, মিষ্টি। পূজাকে ওদের ভীষণ। বাবার গলার আওয়াজ শুনে নিজের ঘরে বিছানায় আরো একটু বালিশটা চেপে ধরে কান্নায় ভেঙে পড়ল পূজা। এই রাধা গোবিন্দ, প্রতি পূর্ণিমায় আমি তোমার কাছে প্রার্থনা করি, তাও তুমি আমার প্রার্থনা রাখলে না। এইভাবে কেড়ে নিচ্ছ আমার কাছ থেকে রূপককে। কি অন্যায় করেছি আমি ঠাকুর? শুধু তো ভালোবেসেছি। ভালোবাসা কি অন্যায়? তবে কেন সবাই তোমার আর রাধার পুজো করে? গোবিন্দ, বলো 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 বলো। বিয়ে ঠিক হয়েছে শুনে দৌড়ে দৌড়ে ওকে খবর দিতে আসছিল রুক্মিণী। হঠাৎ দরজা খুলে ঘরে ঢুকে দিদিকে এইভাবে কাঁদতে দেখে ভ্যাবাচাকা খেয়ে গেল রুক্মিণী। ধীরে ধীরে ওর কাছে এসে বলল, দিদি ভাই, এই দিদি ভাই, কি হয়েছে? কাঁদছিস কেন? মা বকেছে?
বোনকে দেখতে পেয়েই নিজেকে ধরে রাখতে পারল না পূজা। এগিয়ে গিয়ে ওকে জড়িয়ে ধরে আবারও কান্নায় ভেঙে পড়ল। রুক্মিণীকে পেয়ে আরো একটু ওকে চেপে ধরল পূজা। কান্নার বেগ এখনো কমেনি ওর। এ বাবা, বোকার মতো কাঁদছিস কেন? কিরে, তোর বর পছন্দ হয়নি? এ তো সেই সরকারি চাকরি করা মোটা ভুঁড়িওয়ালা বর নয়। তবে তুই বল, কি হয়েছে বল, একবার বল। তোর পছন্দ না হলে আমি বিয়ে ভেস্তে দেব, বল। ও বুঝতে পেরেছি, কাকা কাকিমার আমাকে ছেড়ে চলে যেতে হবে বলে তোর মন খারাপ, তাই তো? আর থাকতে পারল না রুক্মিণী। ফুপিয়ে ফুপিয়ে ও বলে উঠল, মন, সোনা মা আমার, তুই বাঁচা আমাকে। আমি যে ওকে ছাড়া বাঁচতে পারবো না। কি বলছিস কি দিদি ভাই? কার কথা বলছিস তুই? আমি যে ওকে বড্ড ভালোবেসে ফেলেছি রে। ওকে না পেলে তো আমাকে গলায় দড়ি দিতে হবে। কি ভুলভাল বকছিস দিদি ভাই? কার কথা বলছিস? তুই কাকে ভালোবাসিস? রূপককে। রূপক মানে আমাদের রূপকটাকে? বাঁ হাতটা দিয়ে বেশ শক্ত করে দিদিকে জড়িয়ে ধরল রুক্মিণী, আর ডান হাত তুলে আলতো করে দিদির মাথায় হাত বুলিয়ে দিতে দিতে ও বলল, চিন্তা করিস না দিদি ভাই, আমি ঠিক তোকে সাহায্য করব। তুই যাকে বিয়ে করতে চাস তার সঙ্গেই আমি তোর বিয়ে দেব। সত্যি বলছিস? তুই সত্যি বলছিস বোন? দেখ দেখ দিদি ভাই, চারিদিকটা কিরকম অন্ধকার করে এসেছে দেখ। বোধহয় খুব জোরে বৃষ্টি হবে না রে? আমার খুব ভয় করছে রুকু। প্লিজ প্লিজ তুই আমাকে ছেড়ে কোথাও যাস না। কোথাও যাব না দিদি ভাই, তোকে ছেড়ে আমি কোথাও যাব না। নিজের অজান্তেই কখন চোখ দুটো জলে ভরে এসেছে রুক্মিণীর। বুকের বাঁ দিকটা চিনচিন করে উঠছে রূপকের নামটা শুনেই। রূপকের জন্য ওর মনে কোনো অনুভূতি থাকতে পারে এ তো কোনোদিন ভেবেই দেখেনি রুক্মিণী। তবে আজ যখন শুনল ওর দিদি রূপককে খুব ভালোবাসে, কোথা থেকে যেন এক আকাশ কালো মেঘ ঢেকে দিল ওর স্বচ্ছ সরল মনটাকে। ঘন কালো অন্ধকারে হঠাৎ করেই ঢেকে গেল চতুর্দিক। আজ দিদি ভাইয়ের সঙ্গে রুক্মিণীরও চোখ দিয়ে অঝরে ঝরে পড়ছে জল। তারপরেই ডান হাত দিয়ে চোখের জলটা মুছে নিল রুক্মিণী। আসলে ওর চোখে জল যে একেবারেই মানায় না। মনের হদিশ কেই বা জানে, কি যে থাকে মনের ঘরে। কেউ জানে না, কেউ জানে না, সেও জানে না যে ধারণ করে। মিনির বায়নায় অতিষ্ঠ হয়ে গিয়ে আজ স্কুটার নিয়ে বেরিয়েছে রূপক। মন্দির পেরিয়ে কিছুটা এগোলেই গ্রামের রাস্তা উঠেছে বড় রাস্তায়। সেই রাস্তার মুখে দুটো হেলমেট নিয়ে দাঁড়িয়ে রয়েছে রূপক। কিছুক্ষণ পরেই একটা সাদা সালোয়ার কামিজ পরে দৌড়তে দৌড়তে সেখানে হাজির হলো রুক্মিণী। নে হেলমেটটা পর, আর শোন, গাড়িতে উঠে একদম বেশি নড়াচড়া করবি না কিন্তু। উফ, তুমি চুপ করবে? আমি কি প্রথম তোমার বাহনে উঠছি নাকি? না, তোমার তো হাতে পায়ে লক্ষ্মী, তাই বললাম। বড় রাস্তা ধরে ছুটে চলেছে স্কুটি। গাড়ির পিছনে চুপ করে বসে আছে রুক্মিণী। যে মেয়েটার মুখের কথা ছোটে আলোর গতিবেগে, তাকে এরকম নিশ্চুপ বসে থাকতে দেখে একটু চিন্তা হলো রূপকের। তবে কি সিরিয়াস কিছু? কি রে মিনি, চুপ করে বসে আছিস যে বড় আজ? বল কিছু। এভাবে আমার ওপর হম্বিতম্বি করে গাড়ি বের করালি, কোথায় যাবি বলবি তো? তুমি আমাকে ভালোবাসো রূপকদা?
আবারও ঘাবড়ে গেল রূপক। কিন্তু যেহেতু এর আগেও এই ধরনের একটা ধাক্কা দিয়েছিল রুক্মিণী, তাই চটপট নিজেকে সামলে নিয়ে ও বলল, হ্যাঁ ভালোবাসি, তাই বলে তোকে কিন্তু ভাইফোঁটা দিতে হবে না। আমি মজা করছি না রূপকদা, আমি সত্যি সত্যি জানতে চাইছি, তুমি আমাকে ভালোবাসো না? গাড়িটা বাঁ দিকে সাইড করলো রূপক। তারপর দুজনেই নামলো গাড়ি থেকে। আকাশে ঘন কালো মেঘ, যে কোনো মুহূর্তে বৃষ্টি আসবে। ঠান্ডা হাওয়ায় রুক্মিণীর মাথার চুলগুলো এলোমেলো হয়ে যাচ্ছে। চোখ দুটো অসম্ভব শান্ত হয়ে আছে চঞ্চল মেয়েটার। ওকে দেখে একটু চমকালো রূপক। কত বড় বড় লাগছে ওকে। কি এমন হলো মেয়েটার যে এতটা সিরিয়াস হয়ে গেল? আবারও একই প্রশ্ন করল রুক্মিণী। ও রূপকদা, বলো না, ভালোবাসো আমায়? না মানে। চুপ করে ওর চোখের দিকে তাকিয়ে রইল রূপক। কি বলবে বুঝতে পারল না। ইচ্ছা করলো চিৎকার করে বলতে, তোকে ভালোবাসি মিনি, যবে থেকে ভালোবাসা বুঝেছি তবে থেকে শুধু তোকেই ভালোবেসেছি। কিন্তু মনের কথা মনেই রয়ে গেল। ওকে তাকিয়ে থাকতে দেখে রুক্মিণী বলল, তুমি যদি আমায় সত্যি করে ভালোবাসো রূপকদা, তবে তবে আমার মাথায় হাত দিয়ে বলো আমার দিদিকে তুমি বিয়ে করবে। মাথায় যেন আকাশ ভেঙে পড়ল রূপকের। এসব কি বলছে মেয়েটা? পাগল হয়ে গেল নাকি? এসব কি? এই মিনি, বড্ড পেকেছিস তুই। জানিস নিজের থেকে বয়সে বড় একজনের সঙ্গে এরকম মজা করতে আছে? হ্যাঁ, ফের যদি এমন মজা করেছিস না, সত্যি সত্যি মারবো কিন্তু। তোমার আমাকে দেখে মনে হচ্ছে রূপকদা আমি তোমার সঙ্গে মজা করছি? মজা করছিস না তো কি করছিস? কি বলতে চাইছিস তুই? আরে তোর দিদিকে আমি বিয়ে করব, সেটা সম্ভব বল? তোমাকে বিয়েটা করতেই হবে রূপকদা। আমার দিদি যে তোমাকে বড্ড ভালোবাসে, আর আর তোমাকে ছাড়া যে ও বাঁচবে না। কি কি বলছিসটা কি তুই? পূজা আমাকে? হ্যাঁ গো হ্যাঁ, দিদি ভাই আমায় বলেছে। তুমি না করো না রূপকদা, ও খুব ভালো, বিশ্বাস করো, আমার থেকে অনেক অনেক ভালো, শান্ত, পড়াশোনায় ভালো, তোমার জন্য একদম উপযুক্ত। আর তাছাড়াও কাকা কাকিমার আমার ওপর অনেক দয়া, অনেক উপকার। আমার জন্য কি উপযুক্ত কি অনুপযুক্ত সেটা নিশ্চয়ই তোকে ঠিক করতে দিইনি। আমি আমার লাইফটা ঠিক বুঝি। আমার কি করা উচিত আর কি করা উচিত নয় আমি ভালোই বুঝি। তার আগে তুই একটা কথা বলতো, তুই রাজি আমার আর পূজার বিয়েতে? হ্যাঁ হ্যাঁ, আমি রাজি। রাজি না হলে কি আর তোমাকে বলতে আসতাম? বড্ড আশা করে এসেছি তোমার কাছে। এই দেখো, হাত জোর করছি তোমায়, প্লিজ আমাকে ফিরিয়ে দিও না রূপকদা, প্লিজ। বুকের ভেতরটা ভেঙে চুরে শেষ হয়ে যাচ্ছে রূপকের। বুঝতে পারছে না মেয়েটা কি করতে চাইছে। এইভাবে তিনটে জীবন তো শেষ হয়ে যাবে। এতক্ষণে যা বুঝেছে রূপক, মিনিও হয়তো মনে মনে, না কিছুতেই পূজাকে মিনির জায়গায় বসাতে পারবে না রূপক, কিছুতেই না। শোন, তুই মাথা ঠান্ডা করে এখন বাড়ি যা। আমি দেখছি আমি দেখছি কি করা যায়। পূজার সঙ্গে কথা বলে দেখছি। না 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 না, তুমি দিদিভাইয়ের সঙ্গে কথা বলবে না। যদি তুমি দিদিভাইকে বিয়ে না করো তাহলে আমি কিন্তু পুকুরে ডুবে মরবো, দেখো। চুপ 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 কর মিনি, কি বলছিস তুই? যা তা। তাহলে কথা দাও আমাকে। কি চাস বলতো তুই? আমার দিদিভাইকে বিয়ে করে তুমি সুখী হও, এটাই আমি চাই। সেদিন না জেনেই রাধা গোবিন্দর কাছে প্রার্থনা করেছিলাম, দিদি যা চায় যেন তাই পায়। আজ সেই দিনটা এসেছে। রাধা গোবিন্দ আমাকে দায়িত্ব দিয়েছে তোমাদের এক করার। এসবই ভগবানের ইচ্ছের উপর। তুমি আর আমি কি ভগবানের ইচ্ছের ঊর্ধ্বে, বলো রূপকদা? বেশ কিছুক্ষণের নিস্তব্ধতা। দুজনেই ভাষা হারিয়েছে।
একে অপরের দিকে নিষ্পলক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে দুজনে। ওদের দুঃখে আজ প্রকৃতিও যেন বড্ড দুঃখী। আকাশ ভেঙে বৃষ্টি এলো ঠিক তখনই। তোর জন্য আমি সব কিছু করতে পারি মিমি। তুই যা চাস তাই হবে। শুধু কথা দে তুই ভালো থাকবি। কথা দিচ্ছি রূপকদা, আমি খুব ভালো থাকবো, দেখো খুব খুব ভালো থাকবো। দু হাত দিয়ে নিজের বুকে রুক্মিণীকে টেনে নিল রূপক। না করল না রুক্মিণী। বৃষ্টিতে ভেসে যাচ্ছে। চতুর্দিক যেন একটা সাদা চাদরের আচ্ছাদনে ঢেকে যাচ্ছে ক্রমশ। আর সেই চাদরের আড়ালে দুটি ভালোবাসার মানুষ শেষবারের মতো একে অপরের মধ্যে হারিয়ে যাচ্ছে। এই তো আর মাত্র কিছুক্ষণ, এরপরেই তো ওদের সম্পর্কের সমীকরণটা পুরোপুরি পাল্টে যেতে চলেছে। কিন্তু আজকের এই মুহূর্তটা, সেটাও তো পুরোপুরি সত্যি, যার সাক্ষী থেকে গেল বর্ষার এই কালো মেঘ, এই অঝরে ঝরা বৃষ্টির জল, আশপাশের নীরব দাঁড়িয়ে থাকা গাছ আর গ্রাম চন্দনী। তুমি তো সেই যাবেই চলে, কিছু তো না রবে বাকি। আমায় ব্যথা দিয়ে গেলে জেগে রবে সেই কথা কি? তুমি পথিক আপন মনে এলে আমার কুসুম বনে, চরণ পাতে যা দাও দোলে সেসব আমি দেব ঢাকি। বেলা যাবে আঁধার হবে, একা বসে হৃদয় ভরে আমার বেদনখানি আমি রেখে দেব মধুর করে। বিদায় বাঁশি করুণ রবে, সাঁঝের গগন মগন হবে, চোখের জলে দুঃখের শোভা নবীন করে দেব রাখি। তুমি তো সেই যাবেই চলে, কিছু তো না রবে বাকি। কি হলো বন্ধুরা, মনটা হঠাৎ করেই খারাপ হয়ে গেল? কিন্তু ভালোবাসার শর্ত কি শুধুই পরিণতি? ভালোবাসা তো দুঃখ, কষ্ট, বিচ্ছেদ, আনন্দ সব কিছুই দেয়। এই সমস্ত অনুভূতিকে চেটে পুটে উপভোগ করার নামই তো জীবন, বা বলতে পারেন জীবন যাপন। কেমন লাগছে ভালোবাসার মরশুমের ভালোবাসার গল্পগুলো? কমেন্ট করে জানাচ্ছেন তো? আর হ্যাঁ, যদি ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক করে দেবেন। আর সাবস্ক্রাইব, আমি জানি আপনারা যদি সত্যি ভালোবাসার গল্প ভালোবাসেন তাহলে চ্যানেলটাকে এতদিনে সাবস্ক্রাইব করে ফেলেছেন। আর যারা করেননি, অপেক্ষা কিসের? আরও ভালোবাসার গল্প উপভোগ করার জন্য সাবস্ক্রাইব করুন ভালোবাসার মরশুম চ্যানেল, আর নোটিফিকেশনের জন্য বেল আইকনটা ক্লিক করে দেবেন। এবার আসি আজকের গল্পে। আজকের গল্প একটি ভালোবাসার উপাখ্যান। গল্পের লেখিকা এবং গল্প পাঠে আমি অন্তরা। গল্পের অন্যান্য চরিত্রে আমার সঙ্গে প্রীতম তো রয়েছে, আর সেই সঙ্গে রয়েছে শিপ্রা, চৈতালি, মৌ, জয়িতা, শুক্লা, শান্তনু, শৌর্য এবং সায়নদীপ। তাহলে আর দেরি কেন, চলো চটপট শুরু করে দিই। একটি ভালোবাসার উপাখ্যান, পর্ব দ্বিতীয়। আজকের রাতটা পেরোলেই আগামীকাল জন্মাষ্টমী। বাসুদেব এবং দেবকীর অষ্টম সন্তান, বিষ্ণুর অষ্টম অবতার কৃষ্ণ মামা কংসের কারাগৃহে জন্মগ্রহণ করেন। প্রতি বছর তাই এই তিথিতেই কৃষ্ণের ছোটবেলার রূপ ননী গোপালের পুজো করা হয়। শ্রীকৃষ্ণের জন্মতিথিতে মধ্যরাতে তার ছোট ছোট মূর্তিকে স্নান করিয়ে ঝলমলে রঙিন পোশাক পরিয়ে দোলনায় সাজানো হয়। ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে বিভিন্ন রকমভাবে এই দিনটি পালিত হয়।
কোথাও শ্রীকৃষ্ণের রাসলীলা সারা রাত নাটকের মাধ্যমে অভিনয় করা হয়। বিভিন্ন স্থানে ধর্মীয় গীত, কৃষ্ণ কীর্তন গাওয়া হয়। আবার কোথাও ছোট্ট কৃষ্ণের সবথেকে প্রিয় খাবার ননি হাঁড়িতে বেঁধে অনেক উঁচুতে টাঙিয়ে রাখে এবং স্থানীয় ছেলেরা পিরামিডের আকারে একে অন্যের উপরে উঠে সেই হাঁড়ি ভেঙে ফেলার চেষ্টা করে। এইরকমই বিভিন্ন রীতিনীতি সহযোগে শ্রীকৃষ্ণের জন্মদিনটি পালিত হয়। চন্দনী গ্রামে অবশ্য কৃষ্ণের জন্মতিথিটি একটু অন্যভাবে পালিত হয়। গ্রামের রাধা মাধবের মন্দির সেজে ওঠে ফুল আর রঙিন আলোর মালায়। দলে দলে ছেলে মেয়েরা ছোট ছোট পালকি প্রস্তুত করে। তাতে মাটির তৈরি ননী গোপালের মূর্তি সুন্দর করে সাজিয়ে সেই পালকি কাঁধে করে গোটা গ্রাম ঘুরিয়ে শেষে নিয়ে আসা হয় মন্দিরে। সঙ্গে থাকে ঢাক ঢোল আরও কত কি বাজনা। ছেলেরা সেজে ওঠে রঙিন ধুতি পাঞ্জাবিতে। মেয়েরাও কিন্তু পিছিয়ে থাকে না। রং বেরঙের শাড়ি আর গয়নায় তাদের এক একজনকে কোনো অপ্সরার থেকে কম মনে হয় না। সবাই এই মন্দির চত্বরে আসার পর শুরু হয় পুজো। পুজো চলে সারা রাত। তারপর শুরু হয় কৃষ্ণ কথা। ছেলেরা এদিন লুকিয়ে আনা ময়ূর পালক তুলে দেয় ভালোবাসার মানুষের হাতে। কি ভাবছেন, এই সোশ্যাল মিডিয়ার যুগেও চন্দনী গ্রামটা যেন বড্ড সেকেলে, তাই না? থাক না কিছু জিনিস পুরনো, সব কিছু আধুনিকতার মোড়কে মুড়ে নাই বা ফেললাম। আর প্রথম ভালোবাসার অনুভূতি অতীতে যা ছিল এখনো ঠিক একই রকম রয়েছে। এখনো প্রেমে পড়লে মন অস্থির হয়ে ওঠে। বাঁধ ভাঙা আবেগে ভেসে যেতে ইচ্ছে হয় যখন তখন। তাকে একটিবার দেখার আশায় প্রহর গণে মন। হঠাৎ আনন্দে মন পরিপূর্ণ, আবার পরক্ষণেই মন খারাপের মেঘের আনাগোনা। সবটাই একই রয়ে গেছে। পাকস্থলিতে প্রজাপতি নাচানাচি আগেও যেমন ছিল এখনো ঠিক তেমনই আছে। আছে অস্থিরতা, আছে মন কেমন, আছে আনন্দ, আছে কান্না, আছে পেয়েও হারিয়ে ফেলার অনুভূতি। এখন আপনারা ভাবছেন এই তো ছিলাম চন্দনী গ্রামের জন্মাষ্টমীর প্রস্তুতিতে, সেখান থেকে হঠাৎ প্রথম প্রেমের আলোচনায় ঢুকে পড়লাম কেন? আছে, তারও কারণ আছে। আসলে এই প্রথম ভালোবাসার জ্বরে কাবু আমাদের গল্পের অন্যতম 3 চরিত্র। বিগত 15 দিন তাদের এক একজনের কেটেছে এক এক রকম ভাবে। আবেগের বশে মিনিকে কথা দিলেও কিছুতেই রূপক নিজের মনের সঙ্গে আপোষ করতে পারছে না। নিত্যদিন লড়াই চলছে নিজের মন আর মস্তিষ্কের মধ্যে। অনেক চেষ্টা করেও রুক্মিণীকে কিছুতেই বোঝাতে পারেনি রূপক। অপরদিকে আশায় বুক বেঁধেছে পূজা। মেয়েটা কথা যখন দিয়েছে যেভাবেই হোক বাবা মাকে রাজি করিয়ে রূপকের সঙ্গে ওর বিয়ে দিয়েই ছাড়বে রুক্মিণী। আসলে ছোট বোনের ওপর বড্ড বেশি বিশ্বাস ওর। প্রথম প্রেমের অনুভূতিতে এতটাই মোহগ্রস্ত পূজা যে চোখের সামনে নিজের ছোট বোনের যে পরিবর্তন কিছুতেই চোখে পড়ে না ওর। ইদানিং রুক্মিণী দুষ্টুমি করা অনেক কমিয়ে দিয়েছে। একবারেই কাকা কাকিমার সমস্ত কাজ মুখ বন্ধ করেই করে দিয়েছে। হঠাৎ করেই আচার্য বাড়ি কেমন যেন চুপচাপ হয়ে গেছে। কাকিমার সঙ্গে রুক্মিণীর চিৎকার ইদানিং আর শোনাই যায় না প্রায়। কিন্তু মধু, রিন্টু, চম্পা, ইকবাল এরা কিন্তু একটু হলেও নিজের বসের মধ্যে নিত্যদিন ঘটে যাওয়া এই পরিবর্তন লক্ষ্য করেছে। আর তাই আজ আচার্য বাড়ির গোপালের দোলনা সাজানোর মুহূর্তে ওরা ঠিক করেছে ওদের বসের কেন মুড অফ তা জানার সম্পূর্ণ চেষ্টা করবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই রঙিন কাগজের শিকলিগুলো এখানে নিয়ে আয়। হ্যাঁ, এই দিকটাতে জড়িয়ে দে। আর ওই কাগজে দেখিস ছিঁড়ে না যায়। ওই কাগজের ফুলগুলো এখানে নিয়ে আয়, একটা একটা করে সাজিয়ে দিবি। দেখিস আবার নষ্ট করিস না ফুলগুলো। কি রে, কখন থেকে ঘাড় নাড়ছিস? পারবি তো? আজ যেন কোনো কাজে উৎসাহ নেই রুক্মিণীর। যে রুক্মিণী জন্মাষ্টমীর 5 দিন আগে থাকতেই লাফালাফি করে গোটা গ্রাম মাথায় করত,
তাকে একদম দায়সারা কাজ করতে দেখে তার সাঙ্গপাঙ্গরা তো বেশ অবাক। বস, তোমার কি হয়েছে বলো তো? কিছুদিন ধরেই লক্ষ্য করছি তোমার মন খারাপ। তোমাকে কি কেউ কিছু বলেছে? মধুর কথায় অবাক না হয়ে পারল না রুক্মিণী। ও তো চেষ্টা করছে ভালো করে অভিনয় করার, তবে কি পারছে না, ধরা পড়ে যাচ্ছে। কই কাকা কাকিমা দিদিভাই কেউ তো বোঝেনি এতদিন যে ওর মন খারাপ। নিজেকে আড়াল করে রুক্মিণী বলল, না না, কি আবার হবে? আর তোদের বসকে কি কারোর কিছু বলার সাহস আছে বলতো? কিছুই হয়নি রে, শরীরটা ঠিক ম্যাজ ম্যাজ করছে কেমন। আচ্ছা বস, তুমি আর ছবি আঁকতে যাও না কেন আমাদের সঙ্গে? তোমার কি রূপকদার সঙ্গে ঝগড়া হয়েছে? হঠাৎ করেই মাথাটা আগুন হয়ে গেল রুক্মিণীর। রূপক রূপক রূপক, এই একটা নাম ওর দিন রাতের ঘুম, দুষ্টুমি, হাসি, আনন্দ সব কিছু শেষ করে দিয়েছে। কি করে সব কিছু ঠিক হবে, কি করে কাকিমাকে রাজি করাবে, এইসব চিন্তায় দিন রাত এক করে ফেলছে ও। কিন্তু এখনো পর্যন্ত কিছুই সুরাহা করতে পারেনি। এদিকে দিদিভাই ওর আশাতেই বসে আছে। কি হবে কিছুই বুঝতে পারছে না রুক্মিণী। তার উপর এই পুচকিগুলোর এত প্রশ্ন, কিছুতেই নিজের রাগটা কন্ট্রোল করতে পারল না। বিরক্ত হয়েও বলে উঠল, এই বড্ড বেশি কথা বলছিস কিন্তু। বেশি পাকামো না করে যে কাজগুলো দিয়েছি কর, আর যদি না পারিস বলে দে। এইটুকু কাজ আমি একাই করতে পারবো, তোদের প্রয়োজন পড়বে না। এরকম করে বলছো কেন বস? আমরা কি কোনোদিন তোমার কাজে না করেছি? আমরা তো শুধু বেশি কথা বলতে শিখেছিস, তাই না? আর শোন, এখন থেকে না মাঠে ঘাটে ঘুরে না বেরিয়ে একটু মন দিয়ে পড়াশোনা কর, না হলে সারা জীবন আমার মতো মূর্খ হয়ে থাকতে হবে। আর জানিস তো, মূর্খদের কেউ ভালোবাসে না, তাদের না ভালো থাকার কোনো অধিকার নেই। মুহূর্তের মধ্যেই রাগ অভিমানে রূপান্তরিত হলো। রুক্মিণীর অভিমান নিজের রাধা মাধবের উপর, অভিমান নিজের ভাগ্যের উপর। কোনো রকমে নিজের কান্নাটা আটকে রুক্মিণী আবারও বলল, নে নে, চটপট হাত লাগা, বেশি সময় নেই আর। দোলনাটা সুন্দর করে সাজাতে সাজাতেই সন্ধে হয়ে গেল রুক্মিণীর। সঙ্গী সাথীরা বিদায় নেওয়ার পর আবারও এক রাশ মন খারাপ এসে জেঁকে বসল রুক্মিণীর মনে। কাজের মধ্যে থাকলে তবু একটু অন্যমনস্ক থাকা যায়, কিন্তু এই একা একা থাকলে বড্ড কেমন যেন অস্থির লাগে। আর এই অস্থিরতা কাটাতেই রুক্মিণী ভাবল মন্দিরের সাজসজ্জা দেখতে যাবে। কোনো রকমে রেডি হয়ে ঘর থেকে বেরোতেই যাবে, পিছন থেকে কাকিমা বলে উঠল, এই যে নবাব নন্দিনী, কোথায় চললে এই ভর সন্ধেবেলায়? একটু মন্দিরে যাব। কেন, কোনো কাজ আছে? তোমার কাজের নমুনা আমার দেখা আছে বাবা। তোমাকে কাজ দিয়ে নিজের কাজ বাড়াবো ভাবলে কি করে তুমি? আমি শুধু বলছি, সকাল সকাল ঘুমোতে হবে তো, তাই একটু তাড়াতাড়ি বাড়ি ফিরলে ভালো হতো। ঠিক আছে, তাড়াতাড়ি চলে আসবো, আসছি। এতটা বাধ্য উত্তর আশা করেননি কমলা দেবী। একটু আশ্চর্য লাগলো ওনার। রুক্মিণী বাড়ি থেকে বেরিয়ে যেতেই রান্নাঘরে গিয়ে উনি পূজাকে বললেন, হ্যাঁ রে পূজা, রুকুর সঙ্গে তোর কিছু হয়েছে? কই না তো মা, কেন, কি হয়েছে? না, কয়েকদিন ধরে দেখছি মেয়েটা খুব বাধ্য হয়ে রয়েছে, মুখে মুখে কথা বলছে না, দুষ্টুমি করছে না। এ তো বড় চিন্তার বিষয়। উফ মা, তুমিও না পারো। আরে ও রুকু, ওকে বোঝার চেষ্টা করো না। ওর যে কখন কি হয় সে একমাত্র ওই জানে। না রে না পূজা, তুই ওর সাথে একটু কথা বলিস, কিছু তো একটা হয়েছেই। ওকে আমি পেটে ধরিনি সত্যি, কিন্তু কোলে পিঠে করে মানুষ তো করেছি। রান্নাঘর থেকে মেয়েটা যখন তখন খাবার চুরি করে খায়, আমি সেই নিয়ে ওর সাথে কত ঝগড়া করি। ওর সাথে খুনসুটি করে আমার একঘেয়ে জীবন ভালোই কেটে যায় জানিস। ইদানিং মেয়েটা ভালো করে কথাও বলে না। ওকে কি চুপচাপ দেখে অভ্যস্ত আমরা? তুই একবার রাতে ওর সাথে কথা বলিস জানিস, আমার বড় দুশ্চিন্তা হচ্ছে।
এবার একটু ভয় হলো পূজার। তবে কি ছোট্ট মেয়েটার উপর বড্ড বেশি দায়িত্ব চাপিয়ে দিল পূজা? সত্যিই তো, সমস্যা ওর, সমাধান করা ওর উচিত। না না, আজকেই কথা বলতে হবে রুকুর সঙ্গে। মন্দিরে গিয়েই মনটা ভালো হয়ে গেল রুকুর। চারিদিকটা যেন আলোয় ধুয়ে যাচ্ছে। মন্দির চত্বরে অনেকেই পুজোর প্রস্তুতি নিয়ে ব্যস্ত। কাঙালি ভোজনের হলঘর তৈরি না হলেও আপাতত টেম্পোরারি প্যান্ডেল করে খাওয়া দাওয়ার আয়োজন করেছে কেক অ্যান্ড বেক কোম্পানি। আর এই টেম্পোরারি জায়গাতেই দেখাশোনার দায়িত্ব পড়েছে রূপকের। আর সেই সংক্রান্ত কিছু কথা বলতেই মন্দিরে এসেছিল রূপক। ফিরে যাচ্ছিল, হঠাৎ করে এই রুক্মিণীকে দেখে থমকে দাঁড়ালো। তারপর ওর কাছে এগিয়ে এসে বলল, আরে মিনি, কখন এলি? মিনি বেশ অন্যমনস্ক হয়ে মন্দির চত্বরে দাঁড়িয়েছিল। হঠাৎ করেই রূপকের গলার আওয়াজ পেয়ে চমকে উঠল। ও রূপকদা, তুমি? হ্যাঁ, আমি একটু আগেই এলাম। কি সুন্দর মন্দিরটা সাজিয়েছে, তাই ভাবলাম একবার দেখে আসি। হ্যাঁ রে, আমিও তাই। বলছি, বাড়ি যাবি তো? চল না, সাইকেলে করে নামিয়ে দিচ্ছি। রূপকের সাইকেলে প্রায়শই দেখা যায় রুক্মিণীকে। আর এই নিয়ে গ্রামবাসীদের মধ্যে কোনো কৌতূহল নেই। আসলে রুক্মিণী যে কারোর সঙ্গে প্রেম করতে পারে, এই জাতীয় ধারণা কেউ করতেই পারে না। রূপকের দিকে বেশ কিছুক্ষণ তাকিয়ে কিছু একটা ভাবল রুক্মিণী। তারপর বলল, ঠিক আছে, চলো। এত তাড়াতাড়ি রাজি হয়ে যাবে রুক্মিণী বুঝতে পারেনি রূপক। তাই বেশ একটু খুশি হয়ে মন্দিরের বাইরে থেকে সাইকেলটা বের করে রুক্মিণীর দিকে তাকিয়ে হেসে ও বলল, নে, চাপ, চেপে পড়। বলছি, হেঁটে হেঁটে যাই না? তোমাকে না কয়েকটা কথাও বলার ছিল। হেঁটে যাবি? আচ্ছা, চল। বেশ কিছুটা হাঁটার পরও রুক্মিণী কিছু বলছে না দেখে এবার রূপক নিজেই জিজ্ঞাসা করল, কি একটা বলবি বলছিলি মিনি? বললি না তো? চোখ তুলে একবার রূপকের দিকে তাকালো রুক্মিণী। তারপর মাথা নিচু করে ও বলল, আসলে রূপকদা, আমি চাই কাকা কাকিমাকে সবটা জানানোর আগে তুমি দিদি ভাইয়ের সঙ্গে একবার কথা বলো। সম্পর্কটা যখন তোমাদের মধ্যে হতে চলেছে, তাই তোমাদের মধ্যে কথা হয়ে থাকাটা প্রয়োজন। হঠাৎ করেই দাঁড়িয়ে গেল রূপক। তারপর বলল, ও, এই কথা বলার জন্যই আমার সঙ্গে এলি, তাই তো? তোর কি সমস্যা বলতো মিনি? তোকে এতবার করে আমি বোঝালাম তুই পুরোপুরি ব্যাপারটা আমার উপরে ছেড়ে দে, আমি সবটা ম্যানেজ করে নেব। আরে বাবা, এইটুকু বিশ্বাস ভরসা তুই আমাকে করতে পারছিস না? তুমি বুঝতে পারছো না, তোমাকে আমি নিজের থেকেও বেশি বিশ্বাস করি রূপকদা। তাই তো নিজের দিদির দায়িত্ব দিতে চলেছি তোমাকে। দিদি 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 দিদি, আরে তোর নিজের জীবন নিয়ে তোর কোনো চিন্তা নেই? আচ্ছা আচ্ছা, আমি নয় তোর দিদিকে বিয়ে করে নেব, নিজের মতো থাকবো। ভেবেছিস একবারও? এরপর তুই কি করবি? হ্যাঁ রে, পারবি? ভালো থাকতে পারবি? পারবি সুখী হতে? পারবো, আমি তো বলেছি তোমায় আমি পারবো। তুমি শুধু একটা বার দিদিভাইয়ের সঙ্গে কথা বলে নাও, আমি সব ব্যবস্থা করব। কাল রাতে ওই মন্দিরের পিছনে যে দুটো গাছ আছে, ওখানেই তোমরা। তাহলে শুনবি না তুই আমার কথা, তাই তো? আমার ফিলিংস, আমার কষ্ট, এসব নিয়ে একবারও ভাববি না। আমার সঙ্গে সঙ্গে নিজের জীবনটাও শেষ করবি, এই কথা একেবারে স্থির করে ফেলেছিস, তাই তো? ঠিক আছে, যা চাইবি তাই হবে, কিন্তু তার আগে আমারও একটা শর্ত আছে।
শর্ত? কি শর্ত? আমার আগে তুই বিয়ে করবি। রূপকদা! কেন, ভয় পেয়ে গেলি? কিন্তু আমি তো এই শর্ত থেকে পিছিয়ে আসবো না মিনি। তোকে সুখী দেখে তবেই আমি আমার জীবন নিয়ে চিন্তা করব। তার আগে কখনোই না। যাই হোক, চল, তোর বাড়ি চলে এসেছে, আসি রে। সাইকেলে উঠে বাড়ির দিকে এগিয়ে গেল রূপক। চুপ করে ওখানেই দাঁড়িয়ে রইল রুক্মিণী। এ কি বলল রূপকদা? কি করে সম্ভব এটা? ও তো স্থির করেছিল সারা জীবন একাই কাটিয়ে দেবে, কিন্তু এখন ও কি করবে? বাড়ি ফিরে বাধ্য মেয়ের মতো হাত পা মুখ ধুয়ে দোতলায় উঠে যাচ্ছিল রুক্মিণী। ঠিক তখনই পিছন থেকে পূজা বলে উঠল, এই রুকু, কোথায় গিয়েছিলি? ও ও দিদিভাই, এই তো মন্দিরে গিয়েছিলাম রে। কি সুন্দর সাজিয়েছে জানিস, চারিদিকে টুনি লাইট, একেবারে টুনির মা হয়ে আছে মন্দিরটা। তোকে রূপক বাড়ি দিয়ে গেল? সোজা সুজি পূজার চোখের দিকে তাকালো রুক্মিণী। ওর মনে কি চলছে সেটাই তাড়াতাড়ি পড়ে ফেলার চেষ্টা করলো। আর ওকে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে পূজা বলল, না মানে আমি দোতলার জানলায় দাঁড়িয়েছিলাম, দেখলাম রূপক আর তুই কথা বলছিস, তাই ভাবলাম। হ্যাঁ, মন্দিরেই তো দেখা হলো। জানিস তো দিদিভাই, তোদের আমি ডেট ফিক্স করছিলাম। আগামীকাল রাতে মন্দিরের পিছন দিকে ওই গাছপালার নিচটাতে। কাকিমার গলার আওয়াজ পেয়েই চুপ করে গেল রুক্মিণী। তারপর দুই বোন চলল খাবার খেতে। হ্যাঁ, মেয়েকে জানিয়ে দিয়েছে তো আগামীকালের অনুষ্ঠানের কথাটা? তা কি করে জানাবো? সুযোগটা পেলাম কই? তুমি তো এইমাত্র এসে আমাকে জানালে। এইভাবে এত তাড়াতাড়ি এত কিছু হয়? পুজোর জোগাড়, আশীর্বাদের জোগাড়, আর বলি হারি ওনাদেরই বা এত তারা কিসের বুঝি না। উঠলো ভাই তো কটক যাই। ওগো, তুমি বুঝতে পারছো না, এত ভালো একটা পরিবার ওনারা যখন চাইছেন, আর আগামীকাল তো একটা ভালো একটা দিনও, বিশেষ কিছু তো নয়, শুধু আশীর্বাদ। নিমিষেই সবকিছু যেন এলোমেলো হয়ে গেল পূজার। কি বলছে বাবা মা? আগামীকাল ওর আশীর্বাদ? বাবা, কি বলছো তুমি? কালকেই? হ্যাঁ রে মা, আমি জানি তুই কিছু মনে করবি না। আসলে আমি তোকে না জিজ্ঞেস করেই কথাটা দিয়ে ফেলেছি মা। আসলে ওই রক্তিমা দেবী এত জোর করছিলেন তাই। আর তাছাড়াও আমি খুব ভালো করেই জানি আমার যা পছন্দ আমার পূজা মায়েরও তাই পছন্দ। কি তাই না রে মা? ঠিক বললাম আমি? হ্যাঁ বাবা, কিন্তু আর তাছাড়া ওনারা কথাও দিয়েছেন বিয়ের পর তুই এমবিএটাও করতে পারবি। তোর তো অনেক দিনের ইচ্ছে ছিল বল। আজকালকার দিনে এমন পরিবার কোথায় পাওয়া যায় বলতো? বিয়ের পর তারা নিজেদের খরচায় বৌমাকে এমবিএ করাবে, ভাবা যায়? কত বড় মনের মানুষ ওনারা, না হলে এমন বড় সিদ্ধান্ত নিতে পারেন? ঠিক আছে ঠিক আছে, শুভ কাজে দেরি না করাই ভালো। আর এই যে রানী ভিক্টোরিয়া, বসে বসে সব কথাই তো গিলছো, শুনতে পেয়েছো তো? আগামীকাল দিদির আশীর্বাদ। দয়া করে তুমি আবার কোনো গন্ডগোল পাকিও না। কাল যদি কোনো দুষ্টুমি দেখেছি একেবারে ঠ্যাং ভেঙে বাড়িতে বসিয়ে রাখবো বলে দিলাম। ওই দেখো আবার এসব, ছাড়ো না। একদম চুপ করে বসে থাকবে তুমি। তাড়াতাড়ি খেয়ে নাও, এখন মেলা কাজ পড়ে আছে। ঘড়ির কাঁটা 12টার ঘর ছুঁই ছুঁই, কিন্তু ঘুম নেই পূজা আর রুক্মিণীর চোখে। খাটের মধ্যে চুপ করে বসে আছে পূজা, আর সারা ঘর পাইচারি করে বেড়াচ্ছে রুক্মিণী। কি করা যায়, কি করে বিয়ে ভেঙে দেওয়া যায়, কিছুতেই মাথায় আসছে না ওর। কি ভাবলো আর কি হয়ে গেল? রূপক আর পূজাকে মিলিয়ে দেওয়ার চক্করে এই হুমদো হুলোটার কথা তো ভুলেই গেছে রুক্মিণী। মাথাটা একেবারে যন্ত্রণা ধরে যাচ্ছে। সব কিছু তো ঠিকঠাকই চলছিল, কোথা থেকে যে এই সামবেদটা জুটে গেল।
এরকম একটা সিরিয়াস মুহূর্তেও হাসি পেয়ে গেল পূজার। মেয়েটা কখন যে কি বলে নিজেও জানে না। ওটা সামবেদ নয়, ঋগ্বেদ হবে রুকু। তুইও না পারিস বটে। আরে ওই হলো, ওই কোনো একটা বেদ। আর বলি হারি যাই রাধা গোবিন্দ, তুমি আর ছেলে পেলে না? কোথা থেকে আমার দিদি ভাইয়ের জন্য একটা ফালতু জোকার এনে হাজির করলে? আইডিয়া! দিদি ভাই, বোনের মাথায় নিশ্চয়ই কোনো ভয়ঙ্কর আইডিয়া ঘুরপাক খাচ্ছে। বুঝতে পেরেই পূজা তাড়াতাড়ি বলল, রুকু, কোনো রকম দুষ্টুমি কিন্তু নয়। ওনারা কিন্তু যথেষ্ট সম্ভ্রান্ত পরিবারের আর আমাদের গ্রামের অতিথিও। ওনাদের সঙ্গে কোনো রকম... ধুর বাবা, এত ভালো মানুষ হলে হয় নাকি আজকাল? আর কি এমন অন্যায় করব? সামান্য একটু বিছুটি পাতা। ওরা এসে হাত পা ধুয়ে যে গামছাটা দিয়ে মুছবে, তাতে যদি বিছুটি পাতা লেগে থাকে, তুই বা আমি কি করে জানবো? ওরা ওই গামছা দিয়ে মুখ মুছলে না, আশীর্বাদ না করে সোজা গাড়ি নিয়ে কলকাতা ফিরে যাবে, আর তোর বিয়েটাও ভেঙে যাবে। বোকা বোকা কথা বলিস না রুকু। আর এই সব ঘটনার পর যখন বাবা মা সব বুঝতে পারবে, তখন কি করবি? সামলাতে পারবি তো? হ্যাঁ, সেটা অবশ্য ঠিক। আর তাছাড়া বিছুটি পাতা দেওয়া গামছা দিলে কাকা কাকিমার সম্মানটাও না থাকবে না। আচ্ছা দিদি ভাই, ওই বেদব্যাস তোকে কোনো ফোন নাম্বার দিয়ে গেছে? প্রথমত, ওনার নাম বেদব্যাস নয়, ঋগ্বেদ। আর দ্বিতীয়ত, ওনার কোনো ফোন নাম্বারটা আমার কাছে নেই। যত সব ফোন নাম্বারটা মানে আমি করবই বাকি। ওহো, তাহলে তুই ঘুমিয়ে পড় দিদি ভাই, আমাকে একটু ভাবতে দে। ঘুমিয়ে পড়। রুকু, কিছু একটা কর। আমি তো তোকে কথা দিয়েছি দিদি ভাই, চিন্তা করিস না। কালকে এমন কিছু আমি করব যাতে সাপও মরে আর লাঠিও না ভাঙে। গোটা গ্রামে সাজো সাজো রব। বাড়িতে বাড়িতে তৈরি হচ্ছে তাল ফুলুরি, তালের লুচি, রসবড়া, ক্ষীর, ননি, রাবড়ি, আরও কত কি। চন্দনী গ্রাম আজ ধূপ চন্দনের গন্ধে একেবারে ম করছে। এদিকে আচার্যবাবুর বাড়িতে আবার দুই উৎসবের আনন্দ একসঙ্গে। বড় মেয়ের আশীর্বাদ, সেই সঙ্গে জন্মাষ্টমীর অনুষ্ঠান, খাওয়া দাওয়া, এলাহি আয়োজন। যদিও সম্পূর্ণটাই নিরামিষ, আর তাছাড়া রক্তিমা দেবী আমিষপদ খানও না। মেয়ের আশীর্বাদে সাধারণত বর আসে না, কিন্তু ঋগ্বেদকে বাধ্য হয়ে আসতে হয়েছে। আসলে কিছুদিন যাবৎ মায়ের শরীরটা একদম ভালো যাচ্ছে না, তাই এতটা দূরে মাকে একা একা ছাড়তে চায়নি ও। আর বিয়ে যখন শেষ পর্যন্ত করতেই হবে, তখন আর কতই বা বাহানা দেবে। পূজাদের বৈঠকখানায় বসেছে চাঁদের হাট। রক্তিমা দেবী, কমলা দেবী, আচার্যবাবু বিয়ের আলোচনায় ব্যস্ত। ঋগ্বেদ একটা চেয়ারে চুপ করে বসে রয়েছে। ওর তো করণীয় কিছুই নেই। কিছুক্ষণ গল্পগুজবের পরেই রক্তিমা দেবী বললেন, দিদি, এবার বৌমাকে নিয়ে আসুন। আসলে ঠাকুরমশাই বলেছিলেন 12টার আগে আশীর্বাদটা সেরে ফেলতে। হ্যাঁ, 12টার পর তো আবার আশীর্বাদ করা যাবে না, বারবেলা পড়ে যাবে। যাও পূজার মা, পূজাকে চটপট নিয়ে এসো। কিছুক্ষণের মধ্যেই গোলাপি জামদানিতে সেজে বৈঠকখানায় পা রাখল পূজা। ঋগ্বেদ চোখ তুলে একবার পূজার দিকে তাকালো। মেয়েটা চুপচাপ আর শান্ত, দেখেই বোঝা যায়। লেখাপড়া করতে চায় শুনে ঋগ্বেদের বেশ ভালোই লেগেছিল। ঘরে বসে বসে সংসার করে সময় নষ্ট একেবারেই পছন্দ করে না ঋগ্বেদ। আজ পূজাকে দেখতেও ভারী মিষ্টি লাগছে, তবে সব কিছুর মধ্যেও অভাব শুধু ওর মুখের হাসিটা। দেখেই মনে হচ্ছে যেন কোনো একটা চিন্তায় উদাস হয়ে আছে ও। এসো এসো মা, আমার পাশে বসো। গুটি গুটি পায়ে রক্তিমা দেবীর পাশে গিয়ে বসলো পূজা। বাহ, কি মিষ্টি লাগছে। মনে মনে নিজেকে প্রস্তুত করছে ও।
যদি রুক্মিণী কিছুই করতে না পারে তাহলে ওকেই হয়তো আজকে সবার সামনে সবটা জানাতে হবে। আর তারপর কি যে হবে ও জানে না। এত তাড়াতাড়ি ঘটনাগুলো ঘটে চলেছে যে কিছুতেই কিছু স্থির করতে পারছে না পূজা। হঠাৎ করেই ঝড়ের গতিতে ঘরে প্রবেশ করল রুক্মিণী। সবুজ স্কার্টের সঙ্গে সাদা রঙের কুর্তি, মাল্টি কালারের একটা ওড়না আড়াআড়ি নেমে এসে কোমরের কাছে বাঁধা, চুলগুলো এলোমেলো, যেন এইমাত্র কোথাও যুদ্ধ সেরে ফিরেছে। ওকে এইভাবে ঘরে ঢুকতে দেখে সবাই একটু থতমত খেয়ে গিয়েছিল। তাড়াতাড়ি কমলা দেবী বলে উঠলেন, কোনো সহবত শেখনি না? দুম করে এমনি ঘরের ভেতর ঢুকে পড়লে? ছি 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 ছি, সবাই কি ভাবছে বলতো? তোর কোনোদিন আক্কেল হবে না বাবা। না না, আমরা কিছুই ভাবিনি দিদি। তা এটি বুঝি আপনার ভাইঝি আচার্যবাবু? আচার্যবাবু ব্যস্ত হয়ে বলে উঠলেন, হ্যাঁ, এই হলো আমাদের রুকু, মানে রুক্মিণী। কাকিমা ইশারা করতেই এগিয়ে এসে রক্তিমা দেবীর পায়ে হাত দিয়ে প্রণাম করল রুক্মিণী। বাহ, আপনার ভাইঝিটি তো ভারী মিষ্টি। হ্যাঁ দিদি, ভারী মিষ্টি। স্বভাবটাও যদি ওরকম মিষ্টি হতো তাহলে পাড়া গায়ে কাকা কাকিমার আর সম্মান নষ্ট হতো না। রুক্মিণী ঘরে প্রবেশ করতেই সঙ্গে সঙ্গে মোবাইল থেকে চোখ তুলে সরাসরি রুক্মিণীর দিকে তাকালো রিক। সত্যি মেয়েটা কিন্তু ভারী মিষ্টি। হ্যাঁ, ওদের প্রথম আলাপটা একটু অন্যরকমভাবে হয়েছিল, কিন্তু একটু যদি গুরুত্ব দিয়ে ভাবতো তাহলে মেয়েটির বলা সব কথাই যে একেবারে ফেলে দেওয়ার মতো তা তো একেবারেই নয়। হঠাৎই ঋগ্বেদের চোখ পড়ল মেয়েটার পায়ের দিকে। ফর্সা ফর্সা পা দুটোয় আজকে আবার আলতা পড়া, সঙ্গে সেই নুপুরটা। পায়ের আঙুলগুলো গুটিয়ে নিয়ে কিরকম যেন আড়ষ্ট হয়ে দাঁড়িয়ে রয়েছে মেয়েটা। ঋগ্বেদের মনে হলো মেয়েটা যেন কোনো কারণে খুব অস্থির হয়ে রয়েছে। আচ্ছা, আজকে হঠাৎ ঋগ্বেদের কি হলো? 3 পিস স্যুটেই কমফোর্টেবল ঋগ্বেদ আজকে মায়ের একবার বলাতেই পাজামা পাঞ্জাবি পরে এসেছে। সে কি শুধু মায়ের আবদারে, নাকি আগের বার বলা রুক্মিণীর কথাগুলোই ওর ওপর প্রভাব ফেলেছে? সঙ্গে করে সানগ্লাসটাও আনেনি ঋগ্বেদ। সত্যিই তো, বর্ষাকালে কেউ সানগ্লাস পরে? এসব ভাবতে ভাবতেই অজান্তেই মুখে হাসি খেলে গেছে ঋগ্বেদের। ছেলেকে হাসতে দেখেই অবাক হয়ে গেলেন রক্তিমা দেবী। মনে মনে ভাবলেন, এসব বোধহয় এই গ্রামের আর রাধা মাধবের মহিমা। না হলে তার গোয়ার গোবিন্দ ছেলে এত সহজে বিয়ে করতে রাজি হয়ে গেল, এ তো তিনি স্বপ্নেও কল্পনা করেননি। সবার কথাবার্তার মাঝখানেই উসখুস করছিল রুকু। অনেকক্ষণ ধরেই ও কিছু একটা বলতে চাইছে। বুঝতে পেরে সরাসরি ওর দিকে তাকিয়ে রক্তিমা দেবী বললেন, মা, তুমি কিছু বলবে? মুখে কিছু না বলে উপর নিচে ঘাড় নাড়ালো রুকু। ওকে হ্যাঁ বলতে দেখেই ঘাবড়ে গেলেন কমলা দেবী। এই রে, মেয়েটা যদি ভুলভাল কিছু বলে ফেলে, সবার সামনে মান সম্মান থাকবে না। তাই তিনি কোনো রকমে সামলে বলে উঠলেন, না না, ও আবার কি বলবে? এই রুকু, তুই ঘরে যা। আচ্ছা আচ্ছা দিদি, দাঁড়ান না, ও কি বলছে শুনি। বলো মা, নির্ভয়ে বলো, কি বলবে? আমি মানে ওকে ঘাবড়ে যেতে দেখেই বেশ মজা পেল ঋগ্বেদ। মোবাইলে চোখ রেখে একটু ব্যঙ্গ করেও বলে উঠল, বাবা, পেতনিরাও ভয় পায় দেখছি। এই এই আপনি আমায় পেতনি বলছেন কেন? হ্যাঁ, সেই জবে থেকে দেখা হয়েছে আপনি আমার নামে উল্টোপাল্টা বলেই যাচ্ছেন। দেখতে পাচ্ছেন না আমার টেনশন হচ্ছে? তা সত্ত্বেও কেন এসব ভুলভাল বলছেন? ভুলভাল মানুষকে কি করে ঠিকঠাক কথা বলবো বলো? আবার আপনি চুপ করবেন নাকি আমি? ঋগ্বেদ ঝগড়া করছে, তাও আবার হাঁটুর বয়সী একটা মেয়ের সঙ্গে, যাকে নাকি ও আজকে প্রথম দেখলো। অবাক হয়ে গেলেন রক্তিমা দেবী। ওনার ছেলে যে অচেনা অজানা কারোর সঙ্গে এইভাবে ঝগড়াও করতে পারে, এটা ভেবেই তো উনি অবাক। এদিকে রুক্মিণীর অবস্থা আরও খারাপ। যেটা বলবে বলে এসেছে সেটা বললে এখানে যে কত বড় বিস্ফোরণ হবে সে আইডিয়াও খুব ভালো করেই করতে পারছে। তাই চোখটা টেনে বুঝে ফেলল রুক্মিণী।
তারপর ডান হাতটা দিয়ে স্কার্টটাকে মুঠো করে চেপে ধরে কোনো রকমে ও বলে বসলো, আমি আমি ঋগ্বেদকে বিয়ে করতে চাই। হোয়াট? রুক্মিণীর কথা শুনে চেয়ার থেকে প্রায় লাফিয়ে উঠেছিল ঋগ্বেদ। এমন আশ্চর্য ও তো জীবনে হয়নি। এই মেয়ে বলে কি? আমি আপনাকে বিয়ে করব। মানে রুকু, এসব কি বলছিস? মাথা খারাপ হয়ে গেল তোর? আজ দিদির আশীর্বাদ আর তোর মজা করতে ইচ্ছা করছে? ছি 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 রুকু, তুই দুষ্টু জানতাম, এত অসভ্য হয়ে গেছিস। তোমরা আমাকে অসভ্য দুষ্টু যাই বলো না কেন, আমি যেটা ঠিক করেছি আমি সেটাই করব। আমি ঋগ্বেদকে বিয়ে করতে চাই তো চাই, আমার ওকে পছন্দ। আর সত্যি কথা মুখের উপর বলতে আমি একেবারেই ভয় পাই না, আর সেটা ঋগ্বেদ খুব ভালো করেই জানে। এই এই একদম বাঁদরামি করবে না, অসভ্য মেয়ে একটা। বড়দের সামনে এসব কথা বলতে তোমার লজ্জা করছে না? কেন লজ্জা করবে কেন? আমি কি এমন বলেছি যে লজ্জা করবে? আর আর তাছাড়াও আমি কি পাত্রী হিসাবে খুব খারাপ নাকি? খারাপ ভালো প্রশ্নই উঠছে না মা, কিন্তু আমরা তো এখানে তোমার দিদিকে আশীর্বাদ করতে এসেছি। এখানে তুমি এরকম। বিশ্বাস করুন আন্টি, এই বিয়ে হলে কেউ সুখী হবে না। না দিদি ভাই, না এই লোকটা, না আমি, আর না। পূজা বিষয়টা কিছুটা আন্দাজ করতে পারল। তাড়াতাড়ি বোনের হাতটা টেনে ধরে ও বলল, রুকু চুপ কর, চল চল আমার সঙ্গে ওপরে চল। আমি কোথাও যাব না দিদি ভাই। কাকা কাকিমা, আমি তোমাদের সামনে হাত জোড় করে বলছি, আমাকে আমাকে তোমরা ঋগ্বেদের সঙ্গে বিয়ে দিয়ে দাও। যদি না দাও তাহলে কিন্তু আমি। রুকু, এসব তুই কি বলছিস? রেগে একেবারে আগুন হয়ে গেল ঋগ্বেদ। কি 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 করবেটা কি তুমি? সব কিছুর একটা লিমিট আছে, জাস্ট ছাড়িয়ে যাচ্ছ কিন্তু। এই শুনুন, এখানে না একটা শুভ কথাবার্তা চলছে, আপনি আপনার অশুভ মুখ নাড়ানোটা একটু বন্ধ করুন তো। আর তাছাড়াও আপনার আপত্তি কোথায়? হ্যাঁ, আপনার মতো একটা হুকোমুকো হ্যাংলাকে বিয়ে করতে চেয়েছি, এটাই তো বড় কথা। কি কি বললে? কি বললে তুমি? আমি? হ্যাঁ হ্যাঁ, আপনি জীবনে তো হাসতে শেখেননি, সব সময় হম্বিতম্বি করে যাচ্ছেন। জানেন, আপনার ভয়ে আপনাদের ড্রাইভারটাও এই বৃষ্টির মধ্যে বাইরে গাড়িতে বসে বসে ঢুলছে, এই মাত্র আমি দেখে এলাম। আর সহ্য হচ্ছে না ঋগ্বেদের, এখানে বসে থাকা আর ওর পক্ষে একেবারেই অসম্ভব। কি কি বলছে কি এসব? ইনাফ ইজ ইনাফ। মা মা, আমি এক্ষুনি বাড়ি যাব। তুমি কি আমার সঙ্গে যাবে নাকি এখানে বসে থাকবে? শোনো, এখানে বসে থাকলে কিন্তু আমি যে কি করে ফেলবো আমি নিজেই জানি না। আরে আরে, তুই একটু চুপ কর না। এই এই এই, আপনি কাকে ভয় দেখাচ্ছেন? হ্যাঁ, আপনার মা আপনাকে ভয় পেতে পারে, কিন্তু আমি আপনাকে ভয় পাই না। আর তাছাড়াও আমাকে বিয়ে করতে আপনার আপত্তি কোথায়? হ্যাঁ, আপত্তি? পাগল একটা হাসছে দেখো। হাসালে তো। নিজেকে কোনোদিন ভালো করে আয়নায় দেখেছো? রোজ দেখি, আপনি বোধহয় নিজেকে দেখেননি না, তাই জন্যই নিজেকে বড্ড বেশি হ্যান্ডসাম ভাবতে শুরু করেছেন। কি রে, মাথার ঠিক আছে? হ্যাঁ, একদম মাথার ঠিক আছে। আপনি চুপ করে মুখে আঙুল দিয়ে বসুন। আর আন্টি, আপনি আমায় কয়েকটা প্রশ্নের সোজা সুজি উত্তর দিন তো। চোখের সামনে কি যে ঘটে চলেছে কিছুই যেন বোধগম্য হচ্ছে না রক্তিমা দেবীর। সবকিছু কেমন যেন গুলিয়ে যাচ্ছে। ওর ছেলে একে তো এইভাবে ঝগড়া করছে, তাতে আবার এই মেয়ে কি করতে চাইছে, কি বলতে চাইছে, সবকিছুই একেবারে ওনার মাথার উপর দিয়ে যাচ্ছে। কোনো রকমে রক্তিমা দেবী বললেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলো। কোনো আন্টি টান্টি নয়। এই চুপ করুন। শাট আপ। চুপ। কি প্রশ্ন আছে সেটা আমায় বলতে হবে। চুপ। এই তো ভীষণ অসভ্য। আন্টি। আচ্ছা বাবা, তুই চুপ কর না, ও কি বলছে আমি শুনি। হ্যাঁ মা, বলো। আমাকে দেখতে খারাপ? না। ভালোও তো নয়। আমার পরিবার খারাপ? না, একেবারেই নয়। আমার 22 বছর বয়স, উচ্চ মাধ্যমিক পাস, সেলাই, রান্না সবকিছু জানি, এমনকি গাছে উঠতে পারি। এবার বলুন, আমি পাত্রী হিসাবে খারাপ? না না, তা কেন হতে যাবে মা? তাহলে তাহলে আপনি কেন আপনার ছেলের সঙ্গে আমার বিয়ে দিতে পারবেন না? এই 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 শোনো, তুমি আমার মায়ের সঙ্গে না এভাবে কথা বলতে পারো না। এই এই শুনুন, আপনি না মুখটা বন্ধ করে বসুন।
কেন, আমি কি পাপেট নাকি যে মুখ বন্ধ করে বসে থাকবো? ও সরি সরি সরি, তুমি তো আবার পাপেট মানে বুঝবে না, না তোমার তো আবার বিদ্যের দৌড়ই উচ্চ মাধ্যমিক। আমি পুতুল নই যে মুখ বন্ধ করে বসে থাকবো। আর শোনো, তুমি যেভাবে আমার মায়ের সঙ্গে কথা বলছো, ফারদার যেন আর এভাবে কথা বলতে না শুনি। এই শুনুন, পাপেট মানে পুতুল আমি জানি, আর জোকার মানে কি সেটা আপনি ভাবুন। আমি ততক্ষণ আন্টির সঙ্গে কথা বলিনি। আচ্ছা আন্টি, আমাকে এত কথা কেন বলতে হচ্ছে বলুন তো? আপনারা আমার কথা মেনে নিচ্ছেন না, তাই এত কথা বলতে হচ্ছে, তাই না? এতক্ষণ চুপচাপ সব দেখে যাচ্ছিলেন আচার্যবাবু। প্রথমে ভেবেছিলেন রুক্মিণী হয়তো সবার সঙ্গে মজা করছে, কিন্তু বিষয়টা যখন সিরিয়াস দিকে যাচ্ছে উনি বুঝতে পেরে শান্ত গলায় রুক্মিণীকে বললেন, রুক্মিণী, তুমি কি সত্যি ঋগ্বেদকে পছন্দ করো? কাকার গলার শব্দে বুকটা মোচড় দিয়ে উঠল রুক্মিণীর। চোখের জলটা ঠেলে বেরিয়ে আসতে চাইল। কোনো রকমে সেটা গিলে নিয়ে মাথাটা নিচু করে দিয়ে ও বলল, হ্যাঁ কাকা, আমি ঋগ্বেদকে বিয়ে করতে চাই। দীর্ঘশ্বাস ফেললেন আচার্যবাবু, তারপর আবারও বললেন, এই কথাটা তুমি আমাকে গতকাল বলতে পারতে মা। এভাবে সবার সামনে আমাকে নাইবা ছোট করতে পারতে। আর পূজা তো তোমার দিদি, ওর কেমন লাগলো বলো তো? দিদির দিকে এবার সোজাসুজি তাকালো রুকু। তারপর বেশ জোর গলায় বলল, দিদিভাই সবটা জানে কাকা। না রুকু, শোন, ও বলতে চেয়েছিল, আমি বারণ করেছিলাম। আসলে আমি শিওর হতে পারছিলাম না, তাই আর কি। তোমার পায়ে ধরে ক্ষমা চাইছি কাকা, তুমি আমায় ভুল বুঝো না। অবাক হয়ে রুক্মিণীর দিকে তাকিয়ে রইলেন কমলা দেবী। মেয়েটাকে ছোট থেকে উনি মানুষ করেছেন। পূজাকে ও নিজের থেকেও বেশি ভালোবাসে। পূজার ক্ষতি ও কোনোভাবেই করতে পারে না। তারপরেও যে মেয়েটা কেন এমন করছে বুঝতে পারলেন না কমলা দেবী। নিশ্চয়ই এর পিছনে কোনো গল্প আছে, আর সেটা ওনাকে জানতেই হবে। চটপট রুক্মিণীর হাতটা ধরে টানতে টানতে ঘর থেকে বার করে নিয়ে পাশের ঘরে নিয়ে গেলেন কমলা দেবী। তারপর নিচু স্বরে বললেন, ছলো ছলো চোখে কাকিমার চোখের দিকে তাকালো রুক্মিণী। তারপর ঢোক গিলে বলল, কাকিমা, আমি জানি তুমি আমায় যতই বকাবকি করো, দিদির মতোই তুমি আমাকেও খুব ভালোবাসো। বিশ্বাস করো কাকিমা, আমি যা যা করেছি দিদি ভাইয়ের ভালোর জন্য করেছি। এই মুহূর্তে সব কিছু তোমায় আমি জানাতে পারবো না। আমাকে বোঝার চেষ্টা করো না কাকিমা, প্লিজ কাকিমা, প্লিজ প্লিজ। মেয়েকে এভাবে কাঁদতে দেখে কমলা দেবীও নিজেকে সামলে রাখতে পারলেন না। বললেন, আমি তোকে আর কোনো প্রশ্ন করব না। নিশ্চয়ই তুই ভেবেচিন্তেই কোনো সিদ্ধান্ত নিয়েছিস। শুধু দেখিস আমার মেয়েটা যেন কোনো রকম কষ্ট না পায়। জন্ম না দিলেও কি মা হওয়া যায় না? যায় তো। আজ শ্রীকৃষ্ণের জন্মদিন। নিজের মা না হয়েও তো কৃষ্ণকে বুকে আগলে রেখে যশোদা প্রমাণ করে গেছেন মায়ের মতো ভালোবাসা দেওয়ার জন্য সন্তানকে সর্বদা গর্ভে ধারণ করার প্রয়োজন পড়ে না। আর তাই রুক্মিণী মুখে কিছু না বললেও ওর চোখ দেখে ঠিকই বুঝতে পারেন কমলা দেবী তার এই মেয়েটি ভুল সিদ্ধান্ত নিতেই পারে না, না তো তার নিজের জন্য আর না তো এই পরিবারের জন্য। কমলা দেবী রুক্মিণীর হাত ধরে বৈঠকখানায় ঢুকলেন। তারপর হাত জোর করে রক্তিমা দেবীকে বললেন, আমার এই মেয়েটা একটু দুষ্টু দিদি, কিন্তু ওর মন খুব ভালো। আপনার বাড়ি ও মাথায় করে রাখবে। প্রয়োজনে আপনি শাসন করবেন, কিন্তু দেখবেন খুব তাড়াতাড়ি ও আপনার মন জয় করে নেবে। অবাক হয়ে গেলেন আচার্যবাবু। তাড়াতাড়ি কমলা দেবীকে তিনি বললেন, তুমি কি বলছো? তোমাকে আমি পরে বলছি সব। দিদি, আমার তো আপনার ছোট মেয়েটিকে ভীষণ পছন্দ, কিন্তু আমি ভাবছি পূজা। দিদি, পূজা আমার মেয়ে, ওর বোনের খুশিতেই ও খুশি। তাহলে তো আমার। মা প্লিজ, এখানে আমার বিয়ের কথা হচ্ছে, তাই আমার মতামতেরও গুরুত্ব রয়েছে, তাই না?
হ্যাঁ, আমি প্রথমে বিয়ে করতে রাজি হইনি, তারপর তোমার জোড়াজুড়িতে শেষ পর্যন্ত বাধ্য হয়েছি বলতে পারো। তাই বলে তো আর আমি গিনিপিগ নই যে যেখানে সেখানে যার তার সঙ্গে আমাকে নিয়ে একটা এক্সপেরিমেন্ট করতে পারবে। শোনো, দিস ইজ মাই লাস্ট অ্যান্ড ক্লিয়ার স্টেটমেন্ট। আমি এই বিয়ে করব না, কিছুতেই করব না। কেন করবেন না? কেন বিয়ে করবেন না? খুব সিম্পল, কারণ তুমি একটা অত্যন্ত বেয়াদব অসভ্য মেয়ে, তাই। আর আপনি বুঝি খুব আদব কায়দা জানা সভ্য ভদ্রলোক? ইনাফ ইজ ইনাফ। মা, আমি গাড়িতে গিয়ে বসছি, তোমার যদি বাড়ি যেতে হয় তাহলে এসো, না হলে আমি একাই চলে যাচ্ছি। দাঁড়া দাঁড়া রিক, যাস না। এ কি দিদি, জামাই তো রাগ করে বেরিয়ে গেল। হ্যাঁ তাই তো। দেখো মা রুক্মিণী, তোমাদের বিয়েতে আমার কোনো আপত্তি নেই, কারণ তোমাকে আমার বেশ পছন্দই হয়েছে। কিন্তু আমার এই ছেলেটিকে তো তুমি দেখছো কিরকম জেদি আর রাগী। ও আপনি চিন্তা করবেন না আন্টি, ওর মতো বুনো ওলকে কি করে বাগে আনতে হয় তা আমার মতো বাঘা তেঁতুল খুব ভালো করেই জানে। আপনি শুধু ওনার ফোন নাম্বারটা আমাকে দিয়ে যান, আমি আপনাকে কথা দিচ্ছি ও নিজে আপনাকে বিয়ের জন্য হ্যাঁ বলবে। পারবি? পারবি মা আমার এই ছেলেটাকে একটু মানুষের মতো মানুষ করতে? পারবো আন্টি, পারবো। পারলে এই চন্দনী গ্রামের রুক্মিণী একমাত্র পারবে। তাহলে তো আজকে আমি আপনার ছোট মেয়েকে আশীর্বাদ করেই যাব আচার্য বাবু। বলছিলাম কাকিমা, তাহলে আমি শাড়ি পরে আসি, আশীর্বাদ হবে তো। হ্যাঁ হ্যাঁ যা। উফ, বিয়ে ঠিক হয়ে গেল, এখনো দস্যিপনা গেল না। এই পূজা, যা ওকে শাড়ি পরিয়ে নিয়ে আয়। ঘাড় নেড়ে বোনের হাত ধরে সোজা দোতলার ঘরে গিয়ে দৌড় দিল পূজা। তারপর কান্না ভেজানো গলায় বলল, তুই তুই আমার জন্য এত কিছু? अरे पूजा बेटी, तेरे लिए शादी तो क्या, मेरी जान भी हाजिर है डार्लिंग। এছাড়াও ঋগ্বেদ কিন্তু বেশ ভালোই স্মার্ট আর হ্যান্ডসাম, বল। ওর পাশে তোকে ঠিক মানাতো না, আমাকে বেশি ভালো মানাবে। হাসতে হাসতে দুই বোন একে অপরকে জড়িয়ে ধরল। ধুমধাম করে কেটে গেল জন্মাষ্টমীর বিকেল আর রাতটা। পুজো আরতি মিলিয়ে বেশ জমজমাট ছিল পুরো মন্দির চত্বর। আর আচার্য বাড়িতে যেন খুশির জোয়ার উঠেছে। রুক্মিণীকে আশীর্বাদ করে তার গলায় সোনার হার আর হাতে সোনার বালা পরিয়ে দিলেন রক্তিমা দেবী। আর অন্যদিকে এই পুরো অনুষ্ঠান থেকে নিজেকে সরিয়ে রাখল ঋগ্বেদ। গাড়িতে চুপচাপ বসে বসে প্রায় ফুঁসতে থাকলো ছেলেটা। এত বড় সাহস মেয়েটার, সবার সামনে ওকে জোকার বলল। এই ভেবে ভেবেই নিজের মাথা খারাপ করে ফেলল ঋগ্বেদ। কেটে গেছে আরো কয়েকটা দিন। আশীর্বাদ তো ভালোই ভালোই মিটেই গেছে, কিন্তু এবার বিয়ের কি হবে? ঋগ্বেদের ফোন নাম্বারটা নিয়ে বিছানায় এক প্রান্ত থেকে আর এক প্রান্ত গড়াগড়ি খাচ্ছে রুক্মিণী। একবার ভাবছে ফোনটা করেই ফেলবে, পর মুহূর্তে ভাবছে এই রে, যদি কোনো সমস্যা হয়। শেষমেশ নিজের মনটাকে স্থির করে ফোন করে ফেলল রুক্মিণী। হ্যালো, ঋগ্বেদ বলছেন? বলছি, আপনি কে বলছেন? আমি একজন আপনার শুভাকাঙ্ক্ষী। আচ্ছা, ওরও খবর পেলাম ঋগ্বেদ বাবু, আপনি নাকি চন্দনী গ্রামের রুক্মিণী আচার্যকে বিয়ে করতে ভয় পাচ্ছেন। ইয়ার কি হচ্ছে? ভয় পাচ্ছি? ভয় পাচ্ছি আমি? পাচ্ছেনই তো, পাচ্ছেন না? এই লিসেন, ঋগ্বেদ কাউকে ভয় পায় না, বুঝেছো? তা ভয় যখন পাচ্ছেন না, তাহলে বিয়েটা করছেন না কেন? কারণ খুব সিম্পল, আমি তোমাকে বিয়ে করব না তাই। আর বাই দ্য ওয়ে, আমার ফোন নাম্বারটা তুমি পেলে কোথা থেকে? আর ফোন করার সাহসটাই বা হলো কোথা থেকে? দেখুন, জন্মের পর থেকেই না সাহসটা আমার কিঞ্চিত বেশি, কোথাও কোথাও হয়তো আপনার থেকেও বেশি। ভুল করছো। আরে দাঁড়ান দাঁড়ান, কথাটা শেষ করি আগে, শুনুন। ফোন নাম্বারটা আমার হবু শাশুড়ি মা আমায় দিয়েছেন, আর যে কথাটা বলার জন্য আপনাকে ফোন করেছি। কি কথা সেটা একটু তাড়াতাড়ি বললে ভালো হয়,
কারণ আমি তো আর উচ্চ মাধ্যমিক পাশ করে বাড়িতে ভ্যাগাবন্ডের মতো বসে থাকা বেকার মানুষ নই, তাই না? শুনুন, সব সময় এই পড়াশোনা নিয়ে খোঁটা দেবেন না তো। উচ্চ মাধ্যমিক পাস তো কি হয়েছে? আর ভ্যাগাবন্ড কাকে বলছেন? হ্যাঁ, ভ্যাগাবন্ড মানে ভবঘুরে। বাড়িতে বসে বসে কি করে ভবঘুরে হওয়া যায় শুনি? মাথা ঠান্ডা করুন, কাজের কথাই বলছি, মন দিয়ে শুনুন। দেখুন, আমি যদ্দূর শাশুড়ি মায়ের কাছ থেকে খবর পেলাম যে আপনি নাকি আমাকে, আমার দিদিকে, মানে ঠিক কাউকে বিয়ে করতে রাজি নন, তাই তো? হ্যাঁ, ঠিকই খবর পেয়েছেন, কিন্তু মায়ের বাড়াবাড়ির জন্য আমাকে এটা করতে হচ্ছে। তা বলছিলাম, মানে বিয়েতেই আপত্তি নাকি মহিলাকে বিয়ে করতে? মুখ সামলে কথা বলো। আচ্ছা, তাহলে সেরকম কোনো ব্যাপার নয়। তাহলে দেখুন, বিয়ে যখন আপনাকে বাধ্য হয়ে করতেই হবে, তাহলে আপনি রুক্মিণীকেই করুন, পূজাকেই করুন, সোমাকেই করুন, পুতুলকেই করুন, করলেই হলো, তাই না? এই শোনো, আমার না এত ফালতু কথা বলার কোনো সময় নেই। ক্লিয়ার করে বলো কি বলতে চাইছো। আচ্ছা, ক্লিয়ারলি বলছি। দেখুন, আপনাকে আজ না হয় কাল কাউকে একটা বিয়ে করতে হবে, তাই আপনি আমায় বিয়েটা করে নিন। আর হ্যাঁ, আমি আপনাকে কথা দিচ্ছি, বিয়ের পর কোনো ঝামেলা অশান্তির মধ্যে আমি যাব না। আপনি আপনার মতো থাকবেন, আমি আমার মতো থাকবো। দেখুন, আপত্তি আছে? জানি না, শুনি না, হঠাৎ করে বিয়ে করতে চলে এলেই হলো। ঠান্ডা মাথায় একটু চিন্তা করুন ঋগ্বেদ বাবু, এই রকম ডিল কিন্তু আর পাবেন না। ডিল? কি ভাবছো? ডিলে তুমি গেনার হবে? দেখো, আমার সঙ্গে থাকতে থাকতে আবার আমার প্রেমে না পড়ে যাও। ঠিক আছে, তাহলে চ্যালেঞ্জ রইল। বিয়ের পর প্রথম কে কার প্রেমে পড়ে দেখাই যাক। চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড। জিতলে কি দেবেন? আগে যেতো তো। তাহলে ঋগ্বেদ বাবু, বিয়েটা হচ্ছে তো? You are again saying wrong statement. It's not a BA. It's a deal. ওকে, ডান? Done. কি মনে হচ্ছে বন্ধুরা, শেষ পর্যন্ত কি সাত পাকে বাঁধা পড়বে রুক্মিণী আর ঋগ্বেদ, নাকি ওদের জন্য অপেক্ষা করছে আরো বড় কোনো সারপ্রাইজ? রুক্মিণীকে ভুলে রূপক কি পূজাকে আপন করে নিতে পারবে? আর পূজা যদি জানতে পারে রুক্মিণী আর রূপকের ভালোবাসার কথা, তাহলে কি পূজা ঋগ্বেদ আর রুক্মিণীর বিয়ে ভেঙে দেবে? কি হবে শেষ পর্যন্ত জানতে হলে শুনতে হবে একটি ভালোবাসার উপাখ্যান অন্তিম পর্ব, আগামী সপ্তাহের মঙ্গলবার ঠিক বিকেল 3:30। একটি ভালোবাসার উপাখ্যান দ্বিতীয় পর্ব আজ এ পর্যন্তই। পরবর্তী পর্ব নিয়ে আমরা হাজির থাকব আগামী মঙ্গলবার দুপুর ঠিক 3:30। তবে প্রতিদিনের মতো যেতে যেতে যে কথাগুলো না বললেই নয়, সেগুলো আরও একবার মনে করিয়ে দিই। যদি এই গল্পটা আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটা কমেন্ট আর একটা লাইকের আশা আমরা কিন্তু করতেই পারি। যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হন, তাহলে প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর তার সঙ্গে নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটা প্রেস করে দিন। এবার চলে আসি গত পর্বে যে 10 জন সঠিক উত্তরদাতা প্রথম সঠিক উত্তর দিয়েছিলেন তাদের নাম ঘোষণায়। তারা হলেন রিমা দে, সঞ্চারী নায়েক, সোমা সামন্ত, স্নেহা দাস, সনত বাগ, শ্রীকান্ত ঘড়ুই, সৌম্যদীপ, বিনিতা ছেত্রী, শ্রায়ন্তী ও সৃজা বিশ্বাস সহ অনেকেই। আর এবার সময় আজকের পর্বের প্রশ্নের। আজকের প্রশ্ন হলো, সামনেই জন্মাষ্টমী, তাহলে আজকের প্রশ্নটা শ্রীকৃষ্ণ রিলেটেড হোক। আচ্ছা, এই গল্পে মেনশন করা হয়েছে শ্রীকৃষ্ণের জন্মস্থান সম্পর্কে। বলুন তো, শ্রীকৃষ্ণের জন্ম ঠিক কোথায় হয়েছিল? যদি জানা থাকে তাহলে চটপট উত্তরটা টাইপ করে ফেলতে হবে কমেন্ট বক্সে। প্রতি পর্বের মতো এই পর্বের প্রথম 10 জন সঠিক উত্তরদাতার নাম ঘোষণা করব আগামী পর্বে, কথা দিলাম। আজ তবে এটুকুই। কথা হচ্ছে আগামী শুক্রবার রাত্রি ঠিক 8টায়।
অভিমানী ভালোবাসা সিজন 2 এর 3য় পর্ব নিয়ে। আর তারপর আগামী মঙ্গলবার দুপুর ঠিক 3:30 একটি ভালোবাসার উপাখ্যানের 3য় তথা অন্তিম পর্বে। ততক্ষণ সকলে ভালো থাকুন আর ভালোবাসার মরশুমের সঙ্গে থাকুন। আর হ্যাঁ, সাবস্ক্রাইবটা কিন্তু প্লিজ করে দিন।